নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর প্রস্তুতির বিকল্প নেই প্রধানমন্ত্রী। খামেনির জানাজায় তেহরানে কোটি মানুষের ঢল, 6 দিনের অনুষ্ঠান সূচি শুরু। আটলান্টিক সিটিতে জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। ইতিহাসের অন্যতম বৃহৎ এই বিদায় অনুষ্ঠান সারা দেশ ও বিদেশ থেকে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করছেন কর্মকর্তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার তেহরানের প্রধান সড়কগুলো ও বিশাল ইমাম খোমেনি মসল্লায় কালো পোশাক পরা ও পতাকা হাতে লাখো মানুষ 86 বছর বয়সী এই নেতার কফিন দেখতে জড়ো হয়েছেন। ফেব্রুয়ারিতে ইরানের যুদ্ধের শুরুতে মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি নিহত হয়েছিলেন। একই হামলায় নিহত তার 3 বছর বয়সী নাতনি সহ পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ তার পাশে রাখা হয়েছে। রাজধানীতে আসা তীর্থযাত্রীদের থাকার জন্য সারা দেশে 5,000-এরও বেশি বিদ্যালয় ও লাখো শ্রেণীকক্ষ খুলে দেওয়া হয়েছে। শুক্রবার বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের জন্য আলাদা অনুষ্ঠানে 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন, যা তেহরানে এই ক্ষমতার পালাবদলের আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরেছে। 6 দিনের এই অনুষ্ঠান সূচিতে সোমবার পর্যন্ত তেহরানে অনুষ্ঠান চলবে। এরপর পবিত্র শহর কোম, তারপর ইরাক এবং সর্বশেষে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। বিশ্লেষকরা বলছেন, মুসলিম মাস মহরমের প্রথম 10 দিনে এবং মার্কিন স্বাধীনতা দিবসে এই অনুষ্ঠান আয়োজনের মধ্যে গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে। এটি শিয়া মুসলিম ঐতিহ্যে শাহাদাতের আখ্যানের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হচ্ছে। খামেনির পুত্র ও উত্তরসূরি আয়াতুল্লাহ মোস্তফা খামেনি পূর্ণ ক্ষমতা গ্রহণের পরও ইরানের আঞ্চলিক অবস্থান অপরিবর্তিত থাকবে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। আটলান্টিক সিটিতে ব্যাপক আনন্দ আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর উদযাপিত হয়েছে। 4 জুলাই শনিবার সারাদিনব্যাপী বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্যে ছিল আতশবাজি পোড়ানো, ড্রোন শো, আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, ব্লক পার্টি, সঙ্গীত অনুষ্ঠান ইত্যাদি। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরী রিপোর্ট। 2 শতাব্দীরও বেশি সময়ের এই যাত্রায় যুক্তরাষ্ট্র শুধু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই নয়, বরং বিশ্ব রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, মহাকাশ গবেষণা এবং উচ্চশিক্ষার অন্যতম নেতৃত্বদানকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এবছর স্বাধীনতার 250 বছর উদযাপিত হয়েছে, তাই আনন্দ উদযাপনে যোগ হয়েছিল ভিন্ন এক মাত্রা। সারাদিনব্যাপী বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্যে ছিল পারিবারিক ও সাংগঠনিক উদ্যোগে আতশবাজি পোড়ানো, ড্রোন শো, আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, ব্লক পার্টি, সঙ্গীত অনুষ্ঠান ইত্যাদি। এছাড়া আটলান্টিক সিটির পার্শ্ববর্তী শহরগুলোতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাইকেল র্যালি, প্যারেড সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। আটলান্টিক সিটির ঐতিহাসিক বোট ওয়ার্কে সারাদিন ভিড় ছিল, আর আটলান্টিক মহাসাগরের বিচগুলো সাগর মন্থনে আসা সাগর প্রেমীদের পদচারণায় মুখরিত ছিল। আটলান্টিক সিটির প্রাণভোমরা ক্যাসিনোগুলো এই উপলক্ষে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন সহ নানা কর্মসূচি গ্রহণ করেছিল। স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন উৎসবে প্রবাসীদের অনেকেই সপরিবারে যোগ দিয়ে অনুষ্ঠানমালা উপভোগ করেছেন। সুব্রত চৌধুরী, এটিভি ইউএসএ, আটলান্টিক সিটি, নিউ জার্সি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তির বর্ণিল আলোয় যখন মেতে উঠেছে গোটা দেশ, ঠিক তখনই নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টার রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে। গতকাল 4 জুলাই আমেরিকার ছুটির দিন উত্তর আমেরিকা বাঙালি সম্মেলন NABC বা বঙ্গ সম্মেলন 2026-এর দ্বিতীয় দিনে প্রবাসীদের আবেগ, সংস্কৃতি আর শিকড়ের টান মিলেমিশে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব আবহ। হাজারো মানুষের পদচারণায় মুখরিত এই উৎসব যেন হয়ে উঠল বিশ্বমঞ্চে বাঙালির মেলবন্ধনের এক অনন্য দলিল। বিস্তারিত সাইম শুভর প্রতিবেদনে।
বঙ্গ সম্মেলন 2026 উৎসবের দ্বিতীয় দিনের মূল আকর্ষণই ছিল সুরের এক জাদুকরী সফর। কিংবদন্তি প্লেব্যাক শিল্পী থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীতের গুণীজনদের পরিবেশনা মিলনায়তনে উপস্থিত শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। একদিকে যেমন ছিল 90-এর দশকের নস্টালজিয়া আর বাংলা রকের উন্মাদনা, অন্যদিকে বাউল ও লোকসঙ্গীতের মাটির সুর প্রবাসীদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল দূরের গায়ের মেঠো পথে। এদিন সকালে বিশেষ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা গানের গৌরবময় শতবর্ষের যাত্রা। গানের পাশাপাশি প্রদর্শিত হয় একটি বিশেষ তথ্যচিত্র, যেখানে উঠে এসেছে কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল CAB এর দীর্ঘ পথ চলার গল্প, পাশাপাশি আমেরিকার মূলধারায় প্রবাসীদের অবদান এবং কিভাবে বাঙালিরা তাদের কর্ম ও মেধা দিয়ে মার্কিন সমাজে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এর সাথে দুই বাংলার ঐতিহ্যবাহী গানের সাথে মনোরম নৃত্যশৈলী পুরো পরিবেশনাকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রোগ্রামটা খুব ভালোই হচ্ছে, লোকজন প্রচুর আসছে অ্যান্ড স্টলেও ভিড় হচ্ছে, রেসপন্সও খুবই ভালো। এনবিসিতে আমাদের এবার 4th টাইম আসা, 4র্থবার আসা। খুব ভালো আয়োজন হয়েছে, অনেক আর্টিস্ট এইসব, অনেক মুভি এইসব দেখছি, আর শপিং টপিংও খুব ভালো করছে শ্রী, অ্যান্ড খুব ভালো প্রোগ্রাম সব কিছু। বাংলা নিয়ে আমরা যে কথা বলি, বাংলাদেশ অ্যান্ড কলকাতা দুটোর যে প্রোগ্রাম একসাথে হচ্ছে, ইট অলমোস্ট সিমস লাইক গ্যাঞ্জেস, মানে যেখানে ইনফিউশন হয় পদ্মা আর গঙ্গায়, ইটস অলমোস্ট লাইক দ্যাট, অ্যান্ড আই থিঙ্ক ইটস কোয়াইট এক্সাইটিং টু বি আ পার্ট অফ দিস টুডে। গ্রেট পারফরমেন্সেস, গ্রেট। এবারের বঙ্গ সম্মেলনের অন্যতম বড় চমক ছিল IFA অ্যাওয়ার্ড, যা এই উৎসবের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হলো। দুই বাংলার জনপ্রিয় সব চলচ্চিত্র পরিচালক এবং কলাকুশলীদের সম্মাননা জানাতে বসেছিল তারকাদের মেলা। অনুষ্ঠানে ওপার ও এপার বাংলার এক ঝাঁক তারকা পারফর্ম করে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, দর্শনা বণিক, তনুশ্রী দত্ত, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস সহ আরো অনেকে। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন চঞ্চল চৌধুরী, মেহজাবিন, সাবিলা নূর, রেদওয়ান রনি। দুই ভাগে IFA অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক ও সৌরভ দাস এবং বাংলাদেশের সাদিয়া খাতুন। মঞ্চে যেহেতু ফরিদুর রেজা সাগর এখানে নেই, আমরা চ্যানেল আইয়ের CEO নিউ ইয়র্কে যিনি আছেন। চলচ্চিত্র অঙ্গনে অনবদ্য অবদানের জন্য জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন আশা গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও তার সহধর্মিনী আশা হোম কেয়ারের চেয়ারম্যান এশা রহমান। একই সাথে বাংলাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার ও নির্মাতা রেদওয়ান রনির হাতে সেরা পরিচালকের পুরস্কারও তুলে দেন প্রবাসের সংস্কৃতি মনা এই দম্পতি। এছাড়া সেরা সঙ্গীত পরিচালক সহ বিভিন্ন ক্যাটাগরিতে দুই বাংলার প্রতিভাবানদের পুরস্কৃত করা হয়। বাংলাদেশের নুরুল আলম আতিক পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র মানুষের বাগান সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। পশ্চিমবঙ্গ থেকে পুতুল নাচের ইতিকথা চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন বরেণ্য চলচ্চিত্রকার সুমন মুখোপাধ্যায়। খুবই ভালো, খুব এনজয় করছি, আর বেশ অর্গানাইজড, আর আর্টিস্ট তো ডেফিনেটলি দুর্দান্ত, আর টোটাল সেটআপ ইজ এক্সট্রিমলি গুড, সো ইয়া ডেফিনেটলি লাইক ইট। অ্যাপ্রিশিয়েট করলাম। আমার মনে হয়েছে যে এরকমভাবে হিস্টোরিকলি একটা আমাদের এক্সপিরিয়েন্সটাকে প্লেস করাটা ওয়াজ আ ওয়ান্ডারফুল আইডিয়া। এত বড় একটা ভেঞ্চার, এত লোক বিভিন্ন দেশ থেকে, USA এর বিভিন্ন স্টেট থেকে, ভীষণভাবে এনজয় করছি। লিটল বিট অফ chaos and এই আর্দিনেসটা দ্যাট মেক্স ইট ইভেন বেটার। মানে মনে হচ্ছে সত্যি যেন কলকাতায় আর বেঙ্গলেই ঘুরে বেড়াচ্ছি। সো থ্যাংক ইউ এগেইন, ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইউ রিয়েলি মেড আস ফিল অল ভেরি ওয়েলকাম। মূল মঞ্চের বাইরে উৎসবের সাহিত্যিক আয়োজনগুলো ছিল সমান জমজমাট। সাহিত্য সভার অধিবেশনগুলোতে কলকাতা ও বাংলাদেশ থেকে আসা প্রথিত যশা কবি, সাহিত্যিক ও চিন্তাবিদদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করে। আধুনিক বাঙালি মনন এবং প্রবাসী বাংলা ভাষা চর্চার সংকট ও সম্ভাবনা নিয়ে জমে ওঠে তাত্ত্বিক বিতর্ক। বিশেষ করে মুক্তধারার স্টলে ছিল উপচে পড়া ভিড়। সেখানে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক তসলিমা নাসরিন এবং সাদাত হোসেন। পাঠকেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের প্রিয় লেখকের অটোগ্রাফ সহ বই সংগ্রহ করেন। পরে এই দুই লেখকের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে তারা সাহিত্যের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। মুক্তধারার স্টলে এবার বিশেষত্ব হচ্ছে যে নতুন জেনারেশনের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের যে মেলবন্ধন করার জন্য প্রচুর সংখ্যক ট্রান্সলেশন রয়েছে। এখানে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য তসলিমা নাসরিন থেকে শুরু করে সাদাত হোসেন থেকে শুরু করে এবং এখানকার লেখক নলিনী বেরা এবার এসছেন, আপনারা জানেন। এই তিনজন লেখকই মুক্তধারায় অটোগ্রাফ দিচ্ছেন। আয়োজনের মধ্যে আপনি জানেন যে আজকে যে অনুষ্ঠান সূচি আছে, এর মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অভিবাসী সমাজের একটা তথ্য উপাত্ত নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। এটি আমার মনে হয় একটা ভালো দিক, তবে এটি আরও গুছানো হলে ভালো হতো। যেমন যে নাচের যে প্রোগ্রামটি, এটা যদি আরও, এটা একটা শুভ উদ্যোগ,
কিন্তু এই উদ্যোগটির জন্য 6 মাসের মতো প্রস্তুতির সময় দরকার। আমার মনে হয় এটা নতুন কিছু শুরু হয়েছে, এটাকে আমরা অভিনন্দন জানাই। খুবই ভালো লাগছে, কারণ সবচাইতে ভালো লেগেছে বইয়ের স্টল। আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশি জন্ম, কিন্তু প্রবাসে অনেক বছর ধরে থাকছি বলে বাংলা বইয়ের সঙ্গে এতটা কাছাকাছিভাবে দেখাশোনা সম্ভব হয় না, এই প্রথম। খুব ভালো লেগেছে। 46 অ্যানিভার্সারি সম্মেলনে আমাদের এসে খুবই ভালো লাগছে, খুবই প্রোগ্রামগুলো খুবই সুন্দর অ্যান্ড উই এনজয়েড ইট ভেরি মাচ। এছাড়া কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত চলচ্চিত্র বিষয়ক একটি বিশেষ সেমিনারে অংশ নিয়ে উপস্থিত দর্শকদের সাথে সিনেমা ও সমকালীন অভিনয় নিয়ে মতবিনিময় করেন। 2 বছর, 2 years few months ওনার সাথে এই ছবিটা করার সময় আড্ডা মারতাম, and তখন অনেক কিছু শুনেছিলাম। হল রুমের বাইরে পা রাখতেই চেনা সুবাস আর চেনা দৃশ্যের কোলাহল মনে করিয়ে দিচ্ছিল দেশের কোনো এক জমজমাট ঈদের বা পুজোর আমেজ। মেলা প্রাঙ্গণে বসেছিল ঐতিহ্যবাহী খাবারের সমারোহ। ঝালমুড়ি, মুচমুচে ফুচকা থেকে শুরু করে কলকাতার বিখ্যাত কষা মাংসের স্বাদ নিতে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। খাবারের পাশাপাশি শাড়ি এবং গহনার বুথগুলোতে প্রবাসী নারীদের কেনাকাটার ব্যস্ততা ছিল দেখার মতো। তাঁতের শাড়ি কিংবা বুটিকের গহনায় নিজেদের সাজিয়ে উৎসবে মেতেছিলেন সবাই। অনুষ্ঠানের শেষ দিকে অন্যতম বড় আকর্ষণ ছিল জনপ্রিয় শাস্ত্রীয় কন্যা কৌশিকী চক্রবর্তী ও সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রের অনবদ্য পরিবেশনা, যা দর্শকদের মাঝে এক বাড়তি আনন্দ যোগ করেছিল। দিন শেষে বঙ্গ সম্মেলনের দ্বিতীয় দিনটি কেবল একটি উৎসব হিসেবে নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের এক সুতোয় বাঁধার এক মানবিক প্রয়াস হিসেবে সফল হয়েছে। দ্বিতীয় দিনের এই বিপুল উদ্দীপনা আরও একবার প্রমাণ করে দিল দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাঙালির হৃদয় জুড়ে সবসময় স্পন্দিত হয় তার প্রিয় মাতৃভূমি। সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। জমকালো ও চোখ ধাঁধানো আয়োজনে 250তম স্বাধীনতা দিবস উদযাপন করল আমেরিকা। উৎসবের মূল আকর্ষণ নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী মেসিস 4th of জুলাই আতশবাজির আলোয় রঙিন হয়ে উঠে পুরো আকাশ। অন্যদিকে রাজধানী ওয়াশিংটনে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বে দেশবাসীর উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2.5 শতাব্দী প্রাচীন আমেরিকান প্রজাতন্ত্রকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষদের কড়া সমালোচনা করেন তিনি। রাশেদ বাপ্পির রিপোর্ট। স্বাধীনতার 250 বছর পূর্তিতে নিউ ইয়র্কের ম্যানহাটন ও ব্রুকলিন ব্রিজের আকাশে নেমে এসেছিল আলোর জোয়ার। লাখো মানুষের চোখের সামনে একের পর এক বর্ণিল আতশবাজির বিস্ফোরণ রাতের আকাশকে রূপ দেয় এক জীবন্ত ক্যানভাসে। লাল, নীল আর সোনালি আলোর ছটায় মেতে ওঠে পুরো নিউ ইয়র্ক। আমেরিকার এই ঐতিহাসিক গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী হতে সুদূর দূর দূরান্ত থেকে ছুটে আসেন লাখো পর্যটক ও সাধারণ মানুষ, যাদের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত ছিল চারপাশ। It was really nice. It was our first year, all of us together. So we tried getting a good spot and we did. And I think it lasted maybe like 30-40 minutes, I don't know. But it was worth it. Like I recommend it. Anybody coming, I recommend it. আমেরিকার স্বাধীনতা দিবস এর জন্য আসছি এখানে দেখার জন্য। খুব ভালো লাগতেছে। প্রচুর লোকের জনসংখ্যা, বিভিন্ন দেশ থেকে প্রচুর লোক এখানে আসছে। সবাই আনন্দ উপভোগ করছে আজকের দিনটাতে। Really nice. I like the colors of the fireworks. I couldn't really see a lot, but it was really nice. I loved it. I hope to see more. প্রথম দেখতে আসলাম, দেখা যাক কতটুকু ভালো লাগে। যতটুকু শুনেছি সবার কাছ থেকে যে অনেক সুন্দর হয়, অনেক আলোকসজ্জা, অনেক সুন্দর করে সবাই আসে। মানুষের ক্রাউড দেখো তেমনই মনে, সবাই খুবই উৎসাহিত এখানে। তবে বাঁধভাঙা আনন্দের মাঝে আকস্মিক এক ঘটনা স্তব্ধ করে দেয় উৎসবের আমেজ। পুলিশ জানিয়েছে রাত আনুমানিক 10:30 নাগাদ কোনি আইল্যান্ডের একটি পারিবারিক বারবিকিউ উৎসব চলাকালীন বন্দুক হামলার ঘটনা ঘটে। এই হামলায় আহতদের মধ্যে 4 জনের শিশু, যাদের বয়স 6 থেকে 14 বছরের মধ্যে। তবে আসার কথা হলো শিশুরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। তবে বুকে গুলিবিদ্ধ 21 বছর বয়সী এক তরুণী এখনও হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে হলেও দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি এই আমেরিকান প্রজাতন্ত্রকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন হিসেবে বর্ণনা করেন এবং দেশের ভূয়সী প্রশংসা করেন। তবে এই ঐতিহাসিক মঞ্চ থেকেও তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের কড়া সমালোচনা করতে ছাড়েননি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই দীর্ঘ ভাষণের পরপরই ওয়াশিংটনের আকাশে প্রদর্শিত হয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় আতশবাজির মেগা শো।
তীব্র গরম আর আবহাওয়ার চরম বৈরিতা সত্ত্বেও ছোটখাটো কিছু দুর্ঘটনা বাদ দিলে আমেরিকার এই ঐতিহাসিক 250তম জন্মদিনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে সরকারি ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। পেশাদারিত্ব, অনুগত্য এবং শৃঙ্খলার সমন্বয়ে পিজিআর সদস্যগণ নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবেন, এমনটাই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত টেস্ট রিপোর্টে। আমি পিজিআরের সকল সাবেক এবং বর্তমান কর্মরত সকল কর্মকর্তা এবং সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, কার্যকর কৌশল ও সার্বক্ষণিক প্রস্তুতির কোনো বিকল্প নেই। ঢাকা সেনানিবাসে আয়োজিত পিজিআর-এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পিজিআর সদস্যদের দায়িত্বের পরিধি ও গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দায়িত্ব অত্যন্ত স্পর্শকাতর, গৌরবময় এবং চ্যালেঞ্জপূর্ণ। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশি বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা ও মর্যাদার বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্চিদ্র করতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সুসমন্বয় বজায় রাখা জরুরি। প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের অত্যন্ত সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সংযোগে যেন কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়েও বিশেষভাবে যত্নবান হতে হবে। সরকারের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর এর সক্ষমতা ও দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে। পরিশেষে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখার জন্য পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রেজিমেন্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। এটিভি USA, ন্যাশনাল ডেস্ক। সরকারি কোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এর নির্দেশনা দেওয়া হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
হামের টিকা সংগ্রহে ব্যর্থতা ও এ সংক্রান্ত অবহেলার কারণে 6 শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকায় অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এ আবেদন করেন হামে মারা যাওয়া 9 মাস বয়সী সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছে। মামলার আবেদনপত্র সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের 9 মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে মারা গেছে। তিনি মামলার আবেদনে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনেছেন। মামলার আবেদনে ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে মিশর ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে একাদশ পরিবর্তনের হাওয়া, হুলিয়ানের জায়গায় আবারও লাউতারো। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। চলমান বিশ্বকাপের শেষে 16 মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার শিবিরে চলছে একাদশ নিয়ে নানা সমীকরণ। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে 3-2 গোলের ঘাম ছড়ানো জয়ের পর নকআউটের টিকিট পেলেও রক্ষক ও মাঠের দুর্বলতা ভাবিয়ে তুলছে কোচ লিওনেল স্কালোনিকে। দলের মূল কাঠামো ঠিক রেখেই তাই একাদশে বড় 3টি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই মাস্টারমাইন্ড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার আর্জেন্টিনার সামনে আফ্রিকার পরাশক্তি মিশর। নকআউটের এই অগ্নি পরীক্ষার আগে দলের শক্তি বাড়াতে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ ভাগে একটি পরিবর্তন আনার পরিকল্পনা করছে আলবিসেলেস্তা কোচিং স্টাফ। আর্জেন্টাইন ভিত্তিক ক্রীড়া মাধ্যম TYC স্পোর্টস জানিয়েছে, আটলান্টায় যাওয়ার আগে রোববারের শেষ অনুশীলনেই নিজেদের চূড়ান্ত কম্বিনেশন বেছে নেবেন লিওনেল স্ক্যালোনি। সবচেয়ে বেশি আলোচনা চলছে অধিনায়ক লিওনেল মেসির আক্রমণ সঙ্গী কে হচ্ছেন তা নিয়ে। স্ক্যালোনির মূল পরিকল্পনা ছিল নকআউট পর্ব থেকেই তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর। তবে আসর শুরুর ঠিক আগে বাঁ গোড়ালি চোটে পড়া আলভারেজ এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। ফলে প্রথম ম্যাচের মতো মিশরের বিপক্ষেও ইন্টার মিলান তারকা লাউতারো মার্তিনেজের উপরই ভরসা রাখতে পারেন স্কালোনি। এদিকে রক্ষণ ভাগের বাঁ ব্যাক পজিশন নিয়েও রয়েছে কিছুটা দুশ্চিন্তা। কেপ ভার্দে ম্যাচে দুর্দান্ত খেলা ফাকুন্দো মেদিনা পেশিতে টান অনুভব করায় ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন। মঙ্গলবারের ম্যাচের আগে তিনি সম্পূর্ণ ফিট হতে না পারলে একাদশে দেখা যাবে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে। মেদিনার চোট গুরুতর না হলেও নকআউটের ম্যাচে কোনো ঝুঁকি নিতে নারাজ স্কালোনি। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে ফেরানোর জোরালো সম্ভাবনা রয়েছে। পারেদেস রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় খেললে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও উপরে উঠে আক্রমণাত্মক ফুটবল খেলার স্বাধীনতা পাবেন। সেক্ষেত্রে তরুণ থিয়াগো আলমাদা একাদশ থেকে জায়গা হারাতে পারেন। আর বিকল্প হিসেবে স্কালোনির ট্যাকটিক্যাল ভাবনায় থাকছেন নিকোলাস গঞ্জালেসও। এটিভি USA স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপের মঞ্চ মাতানো কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাকে দলে ভিড়াচ্ছে মহাতারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। বিশ্বকাপে প্রথমবারের সুযোগ পেয়ে কেপ ভার্দের হয়ে অসাধারণ খেলেছেন ভোজিনহা। পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট। এ কারণে ইন্টার মায়ামি তাদের গোলরক্ষক লাইন আপকে আরও শক্তিশালী করতে তাকে দলে নিতে চাচ্ছে। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে 3-2 গোলের ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় পায় আর্জেন্টিনা। ভোজিনহা এবং লিওনেল মেসির একটি বহুল আলোচিত ম্যাচ পরবর্তী আলিঙ্গন ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকে ভোজিনহাকে মেসির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করতে দেখার জন্য উন্মুখ হন ভক্তরা। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন NFL তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট। নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল তারকাখচিত এই রাজকীয় বিয়ের আসর। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সুইফটি এবং ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে এক ছাদের নিচে এলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। মিডটাউন ম্যানহাটনের 20,000 আসন বিশিষ্ট আইকনিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে রূপ দেওয়া হয়েছিল এক টুকরো মায়াবী উদ্যানে। প্রায় 1,000 তারকার উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ এই আসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। টেইলর সুইফটের মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বিয়ের মূল পর্বটি পরিচালনা করেছেন হলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও দ্য ওয়েডিং সিঙ্গার খ্যাত তারকা অ্যাডাম স্যান্ডলার। সুইফট ও কেলসি দুজনেই এই বিশেষ দিনে পরেছিলেন বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ক্রিস্টিয়ান ডিওরের তৈরি রাজকীয় পোশাক। পাশাপাশি সুইফটের পরনে ছিল কার্টিয়ার জুয়েলারি এবং কাস্টম মেড ক্রিস্টিয়ান লুবৌটিনের জুতো। অত্যন্ত ছিমছাম উপায়ে সম্পন্ন হওয়া এই রাজকীয় বিয়েতে সনাতনী নিয়মের বাইরে গিয়ে কোনো ব্রাইডসমেড বা গ্রুমসমেড রাখা হয়নি। পরিবর্তে টেইলর সুইফটের পক্ষে ম্যান অব অনার হিসেবে দায়িত্ব পালন করেন তার ছোট ভাই অস্টিন সুইফট। অন্যদিকে ট্রাভিস কেলসির পক্ষে বেস্ট ম্যান হিসেবে পাশে ছিলেন তার বড় ভাই ও সাবেক NFL তারকা জেসন কেলসি। অনুষ্ঠানে টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, সেলেনা গোমেজের মতো হলিউড ও ক্রীড়া জগতের শীর্ষ তারকারা উপস্থিত থাকলেও কড়া নিয়মের কারণে ভেতরে কোনো মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ছিল না। এদিকে এই মেগা ওয়েডিং নিয়ে রাজনৈতিক মহলেও রসিকতা দেখা গেছে। হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ম্যাডিসন স্কয়ারের বাইরে ট্রাম্পের স্লোগান সংবলিত একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে সুইফটের বিয়েকে খোঁচা দেওয়া হয়েছে। বিয়ের মাত্র কয়েকদিন আগেই তারকা দম্পতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য সংস্থায় যৌথভাবে $26 মিলিয়ন দান করে এক অনন্য নজির স্থাপন করেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে ভেন্যুর বাইরের বড় পর্দায় যখন ভেসে ওঠে জাস্ট ম্যারিড লেখাটি, তখন বাইরে অপেক্ষমান হাজারো ভক্তের উল্লাসে মুখরিত হয়ে ওঠে নিউ ইয়র্কের রাস্তা। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর বিচ্ছেদের গুঞ্জনকে পাশ কাটিয়ে ভক্তদের দারুণ এক সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি। খুব শীঘ্রই মা হতে যাচ্ছেন এই তারকা। গত শুক্রবার একটি ঘরোয়া অনুষ্ঠানে নিজেই এই আনন্দের খবরটি ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন তার দ্বিতীয় স্বামীকে। শোবিজ পাড়ায় বেশ কিছুদিন ধরে মৌসুমী হামিদের ব্যক্তিগত জীবন নিয়ে চলছিল নানা গুঞ্জন। সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জীবনের সবচেয়ে বড় আনন্দের সংবাদটি প্রকাশ্যে আনলেন তিনি। মা হওয়ার অনুভূতি প্রকাশ করে এই অভিনেত্রী জানান, যে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য এড়াতেই এতদিন বিষয়টি ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছিলেন। বর্তমানে তিনি ও তার অনাগত সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আয়োজিত সেই অনুষ্ঠানেই জানা যায় এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের সুনির্দিষ্ট তারিখ বা ভেন্যু নিয়ে বিস্তারিত কিছুই এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি। শুধু জানিয়েছেন বেশ কিছুদিন আগেই পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। আর এই মুহূর্তে তাদের সমস্ত মনোযোগ ও ব্যস্ততা গড়ে উঠেছে পরিবারের নতুন অতিথিকে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর প্রস্তুতির বিকল্প নেই প্রধানমন্ত্রী। খামেনির জানাজায় তেহরানে কোটি মানুষের ঢল, 6 দিনের অনুষ্ঠান সূচি শুরু। আটলান্টিক সিটিতে জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদে সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। ATV USA
বিশ্বজুড়ে বাঙালিয়ানা।